সুপার কিংডম 2 এর অন্তর্ভুক্ত হচ্ছে প্রোটিস্টা। তো এই প্রোটিস্টার বৈশিষ্ট্য পড়ার আগে আমাদের সুপার কিংডম 2 এর বৈশিষ্ট্যগুলো পড়ে নিতে হবে, কারণ সুপার কিংডম 2 এর যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলাই হচ্ছে প্রোটিস্টার বৈশিষ্ট্য। সুপার কিংডম 2 কে বলা হয় হচ্ছে ইউক্যারিওটা। আচ্ছা, ইউক্যারিওটা জিনিসটা কি? গ্রিক ভাষায় নিউক্লিয়াসকে বলা হয় হচ্ছে ক্যারিয়ন। তো এই নিউক্লিয়াসের উপরে ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রোক্যারিওটা আর একটা হচ্ছে ইউক্যারিওটা। প্রোক্যারিওটা মানে হচ্ছে যে কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়, আর ইউক্যারিওটা মানে হচ্ছে যে কোষের নিউক্লিয়াস সুগঠিত। তো একটা সুগঠিত নিউক্লিয়াসে কি কি থাকবে? একটা সুগঠিত নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেন থাকবে। নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে নিউক্লিয়াসের যে মেটেরিয়াল গুলা রয়েছে সেগুলা সুরক্ষিত অবস্থায় থাকবে। এগুলা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র, এগুলা হচ্ছে ক্রোমোজোম, আর এর ভেতরে থাকবে হচ্ছে নিউক্লিওলাস। তো প্রোক্যারিওটিক সেলে এই নিউক্লিয়ার মেমব্রেনটা থাকে না, যার ফলে এই ক্রোমোজোম গুলা সাইটোপ্লাজমে ছড়ানো অবস্থায় থাকে এবং এই নিউক্লিওলাসও থাকে না। কিন্তু ইউক্যারিওটিক সেলে নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, ক্রোমোজোম থাকবে, নিউক্লিওপ্লাজম থাকবে, নিউক্লিওলাস থাকবে। মোট কথা একটা নিউক্লিয়াসে যা যা থাকা প্রয়োজন সবগুলো উপাদানই থাকবে। এবং ইউক্যারিওটিক সেলে বা ইউক্যারিওটিক কোষে একটা সুগঠিত নিউক্লিয়াসের পাশাপাশি কোষীয় সকল ধরনের অঙ্গাণু, যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলগি বস্তু এবং সকল ধরনের অঙ্গাণু এই ইউক্যারিওটিক সেলে উপস্থিত থাকবে। তো এটাকে বলা হয় হচ্ছে তোমার ইউক্যারিওটিক কোষ, অর্থাৎ যে কোষের নিউক্লিয়াস সুগঠিত এবং যে কোষের ভেতরে সকল ধরনের কোষীয় অঙ্গাণু উপস্থিত থাকবে। এবং এই ইউক্যারিওটিক সেলে তোমার আরেকটা জিনিস হচ্ছে এই ক্রোমাটিন বস্তু বা ক্রোমোজোমকে বলা হয় হচ্ছে ক্রোমাটিন বস্তু। এই ক্রোমোজোমের ভেতরে থাকবে হচ্ছে ডিএনএ, আরএনএ এবং হচ্ছে প্রোটিন থাকবে। কিন্তু প্রোক্যারিওটিক সেল বা যে আদি নিউক্লিয়াস যুক্ত কোষে শুধুমাত্র ডিএনএ থাকবে, আরএনএ বা প্রোটিন থাকবে না। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, তোমার মনে রাখতে হবে যে ইউক্যারিওটিক সেলে ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থাকবে, কিন্তু প্রোক্যারিওটিক সেলে শুধুমাত্র ডিএনএ থাকবে। এই গেল হচ্ছে ইউক্যারিওটার বৈশিষ্ট্য। এখন এই ইউক্যারিওটার সকল বৈশিষ্ট্য হচ্ছে প্রোটিস্টার বৈশিষ্ট্য। তো প্রোটিস্টার বৈশিষ্ট্য পড়ার আগে বা প্রোটিস্টার বৈশিষ্ট্য তুমি লেখার আগে শুরুতে তুমি ইউক্যারিওটার বৈশিষ্ট্যটা লিখে দিবা। ইউক্যারিওটিক সেলের যে জীবগুলো রয়েছে এরা এককোষীয় হতে পারে, বহুকোষীয় হতে পারে। এককোষীয় হলেও তারা সুগঠিত নিউক্লিয়াস যুক্ত একটা সুগঠিত কোষ। তো প্রোটিস্টার বৈশিষ্ট্য তুমি লেখার আগে শুরুতে তুমি ইউক্যারিওটার বৈশিষ্ট্য লিখে দিবা। তো এরপর হচ্ছে এরা এককোষী অথবা বহুকোষী হতে পারে। এরা এককভাবে অথবা কলোনি আকারে কিংবা দলবদ্ধভাবে বাস করে। কলোনি আকারে মানে হচ্ছে সকল জীব একসাথে হয়ে এরকম একটা সুতার মতো গঠন করবে, এটাকে বলা হচ্ছে ফিলামেন্টাস বা কলোনি অথবা দলবদ্ধ। তো এরা এককোষীয় হতে পারে, বহুকোষীয় হতে পারে, আর এককভাবে থাকতে পারে অথবা কলোনি আকার বা দলবদ্ধভাবেও থাকতে পারে। এরপরে হচ্ছে এই প্রোটিস্টার বৈশিষ্ট্যের মধ্যে ইউক্যারিওটার বৈশিষ্ট্য বলার পরে এরা কিভাবে অবস্থান করে, মানে তারা কলোনি আকারেও থাকতে পারে, এককভাবেও থাকতে পারে। এবং আমি মনের রাজ্য পড়ানোর সময় একটা কথা বলেছিলাম যে 5টা রাজ্যের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে এরা কিভাবে খাদ্য গ্রহণ করে থাকে। এই খাদ্য গ্রহণটা তুমি পড়ার আগে শুরুতে কি করবা, এই প্রোটিস্টা রাজ্যের যে জীবগুলা রয়েছে সেই জীবগুলা তুমি লক্ষ্য করবা। যেমন প্রোটিস্টা রাজ্যের জীব হচ্ছে এমিবা এবং হচ্ছে ডায়াটম বা শৈবাল। এখন দেখো, এমিবা হচ্ছে এক প্রকার প্রাণীর মতো, এটা প্রাণীও না উদ্ভিদও না, কিন্তু এটা হচ্ছে প্রাণীর মতো। এর শরীরের ভেতরে ক্লোরোফিল থাকে না, তাই এই এককোষী জীব এমিবা অন্য জীবের শরীর থেকে খাদ্যটা শোষণ করে নিয়ে সে খাদ্য গ্রহণ করে থাকে। এরপরে হচ্ছে ডায়াটম বা হচ্ছে শৈবাল। এই শৈবাল কিন্তু শ্যাওলা। তো এই শ্যাওলাটা দেখতে কেমন? সবুজ। তো এই শৈবালের শরীরে কিন্তু ক্লোরোফিল উপস্থিত থাকে, যার ফলে এই শৈবাল ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে থাকে। তাহলে আমরা কি বুঝলাম? প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্যের মধ্যে তারা খাদ্য গ্রহণ কিভাবে করে থাকে? তারা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে থাকে বা তারা ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে থাকে। এই জিনিসটা তুমি মনে রাখবে হচ্ছে উদাহরণ দিয়ে। যেমন এমিবা হচ্ছে প্রাণীর মতো, এর শরীরে তোমার ক্লোরোফিল নাই, যার ফলে সে খাদ্য অন্য একটা জীব থেকে শোষণ করে নেয়। আর এমিবা আর হচ্ছে ডায়াটম বা শৈবাল, এর শরীরের ভেতরে ক্লোরোফিল থাকে, সে সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে থাকে।
এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তারা প্রজনন কিভাবে ঘটায়। প্রোটিস্টা রাজ্যের জীবগুলো এরা দুই ভাবে প্রজনন ঘটায়, একটা হচ্ছে অযৌন প্রজনন আর একটা হচ্ছে যৌন প্রজনন। অযৌন প্রজননটা হচ্ছে তারা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটায়। এখানে একটা কথা হচ্ছে অযৌন প্রজনন তো দ্বিবিভাজনের মাধ্যমে হতে পারে, অ্যামাইটোসিস পদ্ধতিতে হতে পারে, মাইটোসিস পদ্ধতিতে হতে পারে। কিন্তু এদের মাইটোসিস পদ্ধতিতে হলো কেন? এর কারণ হচ্ছে এরা ইউক্যারিওটিক বা সুগঠিত নিউক্লিয়াস যুক্ত কোষ। প্রোটিস্টা রাজ্যের জীবগুলা সুগঠিত নিউক্লিয়াস যুক্ত কোষ, কারণ এরা সুপার কিংডম 2 বা ইউক্যারিওটার অন্তর্ভুক্ত। সো এই রাজ্যের জীবগুলা যেহেতু নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ এদের যে কোষগুলা রয়েছে এই কোষের নিউক্লিয়াস সুগঠিত, তার জন্য এই কোষ বিভাজিত হওয়ার জন্য অযৌন প্রজনন মানে কি? অযৌন প্রজনন মানে হচ্ছে একটা জীব মাঝখান দিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে দুইটা জীব উৎপন্ন করবে। এখানে দুইটা জীবের মিলন ঘটবে না, মানে একা একাই ভেঙে দুইটা জীব উৎপন্ন হবে, এটাই হচ্ছে অযৌন প্রজনন। কিন্তু এখন এই প্রজননটা কোন কোষ বিভাজনের মাধ্যমে হবে? এটা এমাইটোসিস হবে নাকি মাইটোসিস নাকি দ্বিবিভাজন? এটা মাইটোসিস পদ্ধতিতে হবে। তার কারণ হচ্ছে এদের নিউক্লিয়াস সুগঠিত, তাই এই নিউক্লিয়াসটা বিভাজিত হওয়ার জন্য তাদের ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের প্রস্তুতিমূলক কাজগুলো করতে হয়। যেহেতু এখানে ক্যারিওকাইনেসিস ঘটে, সেজন্য এরা মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে অযৌন প্রজনন ঘটায়। সো এই জিনিসটা মনে রাখবে, এরা অযৌন প্রজনন ঘটায়, কিন্তু এরা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটায়। আরেকটা জিনিস হচ্ছে তারা যৌন প্রজনন ঘটায়। এখন এই যৌন প্রজননটা কিভাবে ঘটায়? দুটি গেমেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটায়। জৈবনিক ভাবে ভিন্ন কিন্তু গঠনগত ভাবে এক। এই কথাটার মানে কি? যেমন মনে করো এটা হচ্ছে একটা প্যারামেসিয়াম, এটা আর একটা প্যারামেসিয়াম। এখন এর ভিতরে ডিএনএ আছে এবং ডিএনএ এর ভেতরে জিন আছে, এর ভেতরে ডিএনএ আছে, ডিএনএ এর ভেতরে জিন আছে। এর যে জিনের স্ট্রাকচার একরকম, এর জিনের স্ট্রাকচারটা আবার অন্যরকম। তারা বাহির থেকে দেখতে দুইটা প্যারামেসিয়ামই একই রকম হুবহু, কিন্তু তাদের যে জেনেটিক ম্যাটেরিয়াল রয়েছে, জিনকে মূলত জেনেটিক ম্যাটেরিয়াল বলা হচ্ছে, ডিএনএ এর ভেতরে যে জেনেটিক ম্যাটেরিয়ালটা রয়েছে সেটার স্ট্রাকচার দুইটার ভিন্ন ভিন্ন। তো তারা বাহির থেকে দেখতে একই রকম কিন্তু জৈবনিক ভাবে ভিন্ন। জৈবনিক ভাবে ভিন্ন মানে হচ্ছে তাদের জেনেটিক ম্যাটেরিয়ালটা ভিন্ন ভিন্ন, অর্থাৎ জিনের যে স্ট্রাকচার রয়েছে, ডিএনএ এর ভেতরে যে জিনটা রয়েছে সেই স্ট্রাকচারটা ভিন্ন ভিন্ন। এখন এখানে বলা হচ্ছে যে কনজুগেশনের মাধ্যমে দুইটা গেমেটের মিলনের মাধ্যমে জৈবনিক ভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক, এরপরে তারা মিলিত হয়ে একটা যৌন প্রজনন ঘটায়। কনজুগেশন জিনিসটা কি? মানব প্রজননের যে জৈবিক মিলনটা রয়েছে এটা আর কনজুগেশন জিনিসটা কিন্তু একরকম না। কনজুগেশন জিনিসটা হচ্ছে দুইটা ভিন্ন জেনেটিক ম্যাটেরিয়ালের প্যারামেসিয়াম তারা একত্রিত হবে, তারা মিলিত হবে, হওয়ার পরে এর ভেতরে যে জেনেটিক ম্যাটেরিয়াল গুলা রয়েছে সে তাকে শেয়ার করবে, এবং এই প্যারামেসিয়াম, এটাকে বললাম 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। তো এই 1 নাম্বার প্যারামেসিয়াম আবার তার ভেতরে যে জেনেটিক ম্যাটেরিয়ালটা রয়েছে সে তাকে শেয়ার করবে। শেয়ার করার পরে তাদের ভেতরে কিন্তু একটা জেনেটিক ম্যাটেরিয়ালের ভেরিয়েশন তৈরি হবে। দুজন দুজনের ভিন্ন ভিন্ন জেনেটিক ম্যাটেরিয়ালটা শেয়ার করছে, দুজনের ভেতরেই আমার নিজের বৈশিষ্ট্য আছে, আমি আরেকজনের কাছ থেকে পেয়েছি, সেই বৈশিষ্ট্যগুলো রয়েছে, আবার আমিও তাকে আমার বৈশিষ্ট্যগুলো দিয়েছি। এভাবে দুজনের ভেতরে একটা জেনেটিক ম্যাটেরিয়ালের ভেরিয়েশন তৈরি হবে। এই ভেরিয়েশন তৈরি হওয়ার পরে তারা দুইজন আলাদা হয়ে যাবে। এখানে কিন্তু তারা দুজনে মিলন করছে ঠিকই, কিন্তু কোনো জীবের উৎপন্ন হয়নি। তারপর তারা আলাদা হওয়ার পরে পার্সোনালি তারা মাঝখান দিয়ে বিভক্ত হয়ে নতুন নতুন জীব উৎপন্ন হবে। একটা ভেঙে এখানে দুইটা হবে, এখানে দুইটা হবে, আবার এখানে একটা ভেঙে দুইটা হবে। সো এখানে একটা জিনিস লক্ষ্য করো, দুইটা জীবের মিলন ঘটছে ঠিকই, কিন্তু এখানে কোনো নতুন জীব উৎপন্ন হয়নি। নতুন জীব উৎপন্ন হওয়ার জন্য তারা আলাদা হওয়ার পর মাঝখান দিয়ে তারা ভেঙে গিয়ে নতুন জীব উৎপন্ন করছে। সো এই জিনিসটাই হচ্ছে তোমার কনজুগেশন। একটা জিনিস সবসময় তোমার লক্ষ্য রাখতে হবে যে কনজুগেশন আর মানব প্রজননের যে জৈবিক মিলন রয়েছে সেটা আর কনজুগেশন এক না। এখন এখানে আরেকটা কথা বলা হয়েছে যে এখানে কোনো ভ্রূণ গঠিত হয় না। এই জিনিসটার কারণ কি? এই জিনিসটার কারণটাই হচ্ছে মূলত কনজুগেশন। দেখো তুমি, কনজুগেশনের ফলে কিন্তু এখানে কোনো নতুন জীব উৎপন্ন হয় নাই। মানব প্রজননের যে জৈবিক মিলনটা রয়েছে সেখানে কি ঘটে? শুক্রাণু ডিম্বাণুর কাছে এসে মিলিত হয়, মিলিত হওয়ার পরে তোমার জাইগোট গঠিত হয়, জাইগোট গঠিত হওয়ার পরে এটা যখন প্রস্ফুটিত হয় অর্থাৎ কোষ বিভাজনের মাধ্যমে
তখন এটা ভ্রূণ গঠিত হয়। কিন্তু এখানে ভ্রূণ যে গঠিত হয় না, এর কারণটা কিন্তু মূলত এখানে কনজুগেশন। দুইটা জীব মিলিত হয়ে জাস্ট তারা জেনেটিক ম্যাটেরিয়ালটা শেয়ার করছে, শেয়ার করার পরে তারপরে তারা আবার আলাদা হয়ে গিয়েছে, তারপরে তারা প্রত্যেকে পার্সোনালি ভেঙে একটা থেকে দুইটা জীবের উৎপন্ন হয়েছে। এজন্য এখানে কোনো ভ্রূণ গঠিত হয় না। তো আশা করি তোমরা প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্যটা বুঝতে পারছো। প্রোটিস্টা রাজ্যের উদাহরণ হচ্ছে ডায়াটম, এমিবা, এরপর হচ্ছে প্যারামেসিয়াম, প্যারামেসিয়াম, এরপর হচ্ছে এককোষী বা বহুকোষী শৈবাল। এককোষী বা বহুকোষী শৈবাল। তো আমি আরেকবার রিভিউ করে দিই প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্য। শুরুতে তুমি ইউক্যারিওটার বৈশিষ্ট্যগুলো লিখবা, ইউক্যারিওটার বৈশিষ্ট্য পরে তারা কিভাবে খাদ্য গ্রহণ করে এবং তারা কিভাবে প্রজনন ঘটায়। জাস্ট তিনটা হেডলাইন তুমি মনে রাখবা, ইউক্যারিওটার বৈশিষ্ট্য লিখবা, তারা কিভাবে খাদ্য গ্রহণ করতেছে, তারপরে তারা কিভাবে প্রজনন ঘটায়। এই হচ্ছে তোমার প্রোটিস্টার বৈশিষ্ট্য।